আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলোচনা করার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি 14 অক্টোবর, 16 অক্টোবর, এরপর 18 অক্টোবর। মাত্র 5 দিনের ব্যবধানে দেশের 3টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং রপ্তানি নির্ভর নিরাপত্তা অবকাঠামোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 3টি নজিরবিহীন ভয়াবহ অগ্নি দুর্ঘটনার দৃশ্যে হতভম্ব সারা দেশ। মিরপুর এবং চট্টগ্রামের পর সবশেষ 18 অক্টোবর দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের দৃশ্যে মনে হয়েছে যেন এক যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। একের পর এক আগুনের এমন তাণ্ডব বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি। এই ধারাবাহিক বিপর্যয় দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতার উপর প্রশ্ন তুলেছে। দেশের প্রধান বিমানবন্দর ইপিজেডের মতো স্থাপনা কতটা সুরক্ষিত সেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিমানবন্দরের মতো জায়গায় এমন দুর্ঘটনার কারণ এবং প্রতিরোধ সক্ষমতা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র সন্দেহ দেখা দিয়েছে, এই ঘটনাগুলো কি নিছক বিচ্ছিন্ন দুর্ঘটনা নাকি দেশের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানার জন্য একটি সমন্বিত পরিকল্পনা বা নাশকতার অংশ। মজার বিষয় হলো, গত কয়েক বছরের মধ্যে প্রতি বছরে যখন এমন ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটেছে তখনই নাশকতার গন্ধ খোঁজা হয়েছে, কিন্তু এবারে ব্যতিক্রম হলো এমন ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও অন্তর্বর্তী সরকার বেশ নির্বিকার। বিমানবন্দরের কার্গো ভিলেজ যখন পুরে ছাই হচ্ছে তখন প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক ব্যস্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে। সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীদের আহাজারিতে আকাশ যখন ভারী তখন প্রচার চলছিল জুলাই সনদের সাফল্য গাথা। এ যেন সেই রোম যখন পুড়ছিল, নীরব তখন বাঁশি বাজাচ্ছিল। ঢাকার বিমানবন্দর যখন জ্বলছে সরকার দেখাচ্ছে নিজেদের বিজ্ঞাপন চিত্র। চপেটাঘাতের জোর বাড়াতে পোস্টের শিরোনামে লিখেছে হোয়াট ইজ হ্যাপেনিং। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে 18 অক্টোবর বেলা 2:15টার দিকে। শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজ। আগুন লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্সের ভবনে। এটির অবস্থান বিমানবন্দরের 8 নম্বর গেটের পাশে। এই গেটকে হ্যাঙ্গার গেট বলা হয়। আমদানি কার্গো কমপ্লেক্সে গেট আছে 3টি। আগুন লাগে কমপ্লেক্সের উত্তর দিকে 3 নম্বর গেটের পাশে। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, সাধারণত পচনশীল পণ্য বা শাকসবজি, ফলমূল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিমানবন্দর থেকে পণ্য জাহাজীকরণ কিংবা খালাস করা হয়। আবার অনেক সময় তৈরি পোশাক মালিকেরা বিদেশি ক্রেতার কাছে দ্রুত পণ্যের চালান পাঠাতে আকাশপথ ব্যবহার করেন। বিমানে ওঠানোর আগে সেসব পণ্য থাকে কার্গো ভিলেজে, অর্থাৎ রপ্তানির অপেক্ষায় থাকা পণ্যের পাশাপাশি আমদানি হওয়া বিপুল পণ্য ছিল সেখানে। কেপিএভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি, তবে দ্রুত তা ছড়িয়ে গিয়ে ভয়াবহ রূপ নেয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, সিলেট এবং কলকাতায় ডাইভার্ট করা হয়। ফায়ার সার্ভিসের 13টি স্টেশনে 37টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। সেনাবাহিনী, বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য যোগ দেন। তবে সবার সম্মিলিত চেষ্টাও খুব একটা কাজে আসেনি। বিমানবন্দরের ক্যানোপি 1 এবং ক্যানোপি 6 পর্যন্ত, বিমানের স্টোর রুম, বিজিএমই এর কুরিয়ার সেকশন, সব জায়গায় ছড়িয়ে যায় আগুন। দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। দেশের ইতিহাসে বিমানবন্দরে এত ভয়াবহ বিপর্যয়ের ঘটনা আর কখনো ঘটেনি। বিমানবন্দরের নিরাপত্তায় বিশেষায়িত ফায়ার ফাইটার ইউনিট থাকার পরেও আগুন কিভাবে এত ভয়াবহ রূপ নিল সেটি এখনো অস্পষ্ট। কার্গো ভিলেজের এক কর্মচারী আজকের পত্রিকাকে জানান, তারা কাজ শেষে চলে যাওয়ার 10 মিনিট পরে আগুন লাগে। আমদানি কার্গো ভবনের 2 নম্বর কুরিয়ার গেট থেকে সূত্রপাত। আগুন লাগার দিনটিকে ঘিরেও প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনে। সাপ্তাহিক ছুটির কারণে শুক্র শনিবার কার্গো ভিলেজ থেকে পণ্য খালাস বন্ধ ছিল। এ কারণে সেখানে অনেক পণ্য জমেছিল যা ছাড় করার কথা ছিল রোববার। ফলে সপ্তাহের অন্য দিনের তুলনায় শনিবার আগুন লাগায় ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়েছে। আমদানিকারকদের ধারণা, কয়েক হাজার কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, কার্গো ভিলেজ কবে আবার সচল হবে তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। কার্গো ভিলেজের এক কর্মকর্তা জানান, স্কাই ক্যাপিটালের গুদাম থেকে আগুনের উৎপত্তি, সেখানে কেমিক্যাল থাকার কারণে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। দর্শক, মাত্র কয়েকদিন আগে কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। গত অগস্টে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের মূল্যায়নে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 93% এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে 100% নম্বর পায়। জেপটির স্বীকৃতি নিয়ে 12 অক্টোবর বিজ্ঞপ্তিও দিয়েছিল বেবিচক। এর 6 দিনের মাথায় দেখা গেল অনেকটা বাধাহীনভাবে পুড়ে ছারখার হলো বিমানবন্দরের কার্গো ভিলেজ। প্রশ্ন উঠেছে, এই ব্যর্থতার দায় কাদের? আবার এটি কি সাধারণ কোনো দুর্ঘটনা নাকি বড় ধরনের নাশকতা?
দর্শক, শাহজালালের কার্গো ভিলেজ যেভাবে ঘন্টার পর ঘন্টা ধরে পুড়েছে তার নজির সারা বিশ্বে নেই। কোন বিমানবন্দরে অগ্নি নির্বাপন ব্যবস্থা এতটা নাজুক হওয়ার কারণ নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার শুরুর দিকে বিভিন্ন টেলিভিশনের লাইভে দেখা যায় কোন প্রক্রিয়া আগুন নেভাতে হবে সেটি ঠিক করতে হিমশিম খাচ্ছিলেন সংশ্লিষ্টরা। দেশের ভয়াবহ বিপর্যয় নিয়ে সরকারের উদাসীনতাও অনেকের চোখে পড়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার দপ্তরের নির্লিপ্ততায় সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। দেশের প্রধান বিমানবন্দর যখন জ্বলছে তখন প্রধান উপদেষ্টার প্রেস টিমের ব্যস্ততা দেখা গেছে পিআর ক্যাম্পেইন নিয়ে। আগুন লাগার প্রায় 9 ঘন্টা পর বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি শেয়ার করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। দাবি করা হয় বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বিজ্ঞপ্তিটি দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম। বলা হয়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত 9টা থেকে সব ফ্লাইট কার্যক্রম চালু করা হবে। তবে এর আধ ঘন্টা পর রাত 9:15টার দিকে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টার বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় আজকের পত্রিকায়। এতে বলা হয়, এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে রয়েছে। দর্শক, খেয়াল করে দেখুন, প্রধান উপদেষ্টার ফেসবুকে শেয়ার করা বিজ্ঞপ্তিতে আগুন পুরোপুরি নিভে যাওয়ার দাবি করা হলেও তার আধ ঘন্টা পর উপদেষ্টা জানাচ্ছেন আগুন নেভেনি। প্রশ্ন হলো, সবার সামনে দৃশ্যমান ঘটনা কেন গোপন করার চেষ্টা চালাচ্ছে সরকার? ব্যর্থতা ঢাকার এই কৌশল দিয়ে কি আগুন চাপা দেওয়া সম্ভব? এর আগে সারা দেশ যখন উৎকণ্ঠিত, প্রধান উপদেষ্টার দপ্তর ছিল নিরুত্তাপ। দিনভর তার ফেসবুকে ভাসছিল লালন আকরায় সরকারি উৎসব, জুলাই সনদের হালচাল অথবা আওয়ামী লীগ আমল নিয়ে প্রামাণ্য চিত্রের প্রদর্শনী। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনার ঝড় তৈরি হলে প্রায় 9 ঘন্টা পরে টনক পড়ে প্রেস টিমের। রাত 8:45 আসে সংক্ষিপ্ত বিবৃতি। বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলেও নাগরিকদের আশ্বস্ত করা হয়েছে। এই বিবৃতিতে নিজেদের ব্যর্থতার দায় পুরোপুরি অস্বীকার করে কাল্পনিক শত্রু দাঁড় করার চেষ্টাও দেখা গেছে। বলা হয়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দীর্ঘ পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। যেখানে বিমানবন্দরে আগুনের খবরের আপডেট দেওয়ার কথা ছিল, সেখানে সরকার দায় সারছে কাল্পনিক শত্রু প্রতিহত করার হুঙ্কার দিয়ে। সেই আগের মতোই তদন্তের আগেই দিয়ে দিচ্ছে শাস্তির ঘোষণা। প্রশ্ন হলো, এই কৌশলে সরকার কি নিজেদের দায় এড়াতে পারবে, নাকি শত্রু ঘায়েলের উদ্দেশ্যে সব ঘটনাকে ব্যবহার করার লক্ষ্য পরিষ্কার হয়ে উঠছে? দর্শক, বিমানবন্দরের ঘটনায় তাও 9 ঘন্টা পর ঘুম ভাঙলেও গত 5 দিনের মধ্যে ঘটে যাওয়া আরো দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় যমুনা ছিল শান্ত, নির্লিপ্ত। মাত্র 5 দিনে এনে 3টি ভয়াবহ অগ্নি দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা এবং তার লাগোয়া একটি অনুমোদনহীন রাসায়নিক গুদামে 14 অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় 16 জন শ্রমিক নিহত হন। 14 অক্টোবরের ঘটনার 2 দিন পর দেশের রপ্তানি অর্থনীতির অন্যতম কেন্দ্র চট্টগ্রামের পতেঙ্গার সিইপিজেড এলাকায় অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন লাগে। পুরো ভবনটির ছাদ ধসে পড়ে এবং ব্যাপক আর্থিক ক্ষতি হয়। এই 3টি ঘটনার মধ্যে শাহজালাল বিমানবন্দরের ঘটনাটি নাশকতার সন্দেহকে সবচেয়ে বেশি জোরদার করেছে। সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন যে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংবেদনশীল একটি স্থানে, যেখানে বহু সামরিক ও বেসামরিক সংস্থা নিয়োজিত, সেখানে আগুন লাগা নিছক দুর্ঘটনা হতে পারে না। দর্শক, 3টি ঘটনাস্থলের মধ্যে একটি কমন বিষয় আছে। 5 দিনের মধ্যে ঘটে যাওয়া এই 3টি ঘটনায় যে স্থানগুলোতে আগুন লেগেছে, প্রত্যেকটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ডের সাথে সম্পর্কিত। বিশেষ করে রপ্তানি খাতের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। আবার প্রতিটি ক্ষেত্রে বলতে গেলে অসহায়ভাবে পুরো স্থাপনা ছাই হতে দেখেছেন ফায়ার ফাইটাররা। বিশেষ করে চট্টগ্রামের সিইপিজেড গার্মেন্টস এর পর ঢাকার বিমানবন্দর দুটি সুরক্ষিত এলাকা। এরপর এমন দুটি সুরক্ষিত এলাকায় আগুন লাগার ঘটনা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। এতে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাই থেকে যায়। আমাদের অনুসন্ধান বলছে, বাংলাদেশে এই নাশকতার সন্দেহটা নতুন কিছু নয়। 2024 সালের মার্চ মাসে, মানে গত আওয়ামী লীগ সরকার আমলে হঠাৎ করে ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটে। অনেকেই তখন নাশকতার সন্দেহ করেছিল। তারও প্রায় 1 বছর আগে, মানে 2023 সালের এপ্রিল মাসে বিবিসি বাংলার একটি খবরের শিরোনাম ছিল, ঢাকায় ঘন ঘন আগুন লাগার ঘটনায় নাশকতার সন্দেহ কেন? রিপোর্টটিতে বলা হয়েছে, 2023 সালে বাংলাদেশে 3.5 মাসের মধ্যে 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার বেশিরভাগ ঘটেছে রাজধানী ঢাকায়। ওই সময় সবচেয়ে ভয়াবহ কয়েকটি আগুনের ঘটনা ঘটে রাজধানীর মার্কেটগুলোতে। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে গত বছরের ডিসেম্বরে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে।
5টি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখনও সরকারের কোনো উপদেষ্টা এর পেছনে নাশকতার গন্ধ খুঁজে পেয়েছেন, কিন্তু 1 বছরেও সরকার সেই নাশকতার লেশ খুঁজে পায়নি। সচিবালয়ের অগ্নিকাণ্ড যদি নাশকতা না হয়, তাহলে এর পেছনে কারো গাফিলতি ছিল কিনা সেটি বের হয়ে আসেনি। ফলে গাফিলতির জন্য যারা দায়ী তারা শাস্তির বাইরে থেকে গেল। আবার নিমতলী থেকে তাজরিন কিংবা বেল রোডের দুর্ঘটনায় শাস্তি হয়েছে এমনটা শোনাই যায় না। উল্টো প্রতিবারই নাশকতার ট্যাগ লাগিয়ে প্রতিটা ঘটনাকে অন্যদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সবচেয়ে দুঃখজনক হলো কোনো দুর্ঘটনার আসল রহস্য দেশের মানুষ জানতে পারে না। কদিন পর আরেকটি নতুন দুর্ঘটনা হলে বিমানবন্দরের ঘটনা লোকচক্ষুর আড়ালে পড়ে যায়। সচিবালয়ের চেয়েও বেশি সুরক্ষিত জায়গায় কিভাবে আগুন লাগলেও সেই রহস্য উন্মোচন করবে না অন্তর্বর্তী সরকার, বরং তার প্রেস টিম ব্যস্ত থাকবে নতুন কোনো জায়গা নিয়ে। আপনি যদি আমাদের মানে সমস্ত মিডিয়াগুলো ফলো করেন, সেই ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, তারপর আপনার যে সমস্ত সমাজ মাধ্যম আছে, দেখবেন এই নিয়ে একটা কথাও নেই। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি গুগলে গিয়ে আপনি সার্চ করুন ইন্ডিয়ান মিলিটারি ইন বাংলাদেশ, আপনি সার্চ করুন, দেখুন কিছু পান কিনা। কিচ্ছু পাবেন না। তার একটা কারণ যেটা আমি আপনাদের বলে দিচ্ছি আজকে, না করার পেছনের যে কারণটা, সেটা হচ্ছে আমরা দৃশ্যত যা দেখতে পাই, ডিফেন্সের কাজকর্ম, ডিফেন্স ইনস্টলেশন ধরুন, তারপরে তো ডিফেন্স যেটা বলছে, ডিফেন্স যেটা দেখাচ্ছে, বা ডিফেন্সে লিক করা, ইচ্ছে করে লিক করা কোনো তথ্য যেগুলো ছড়াতে হবে, সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে দিই। কিন্তু ইন্টেলিজেন্সের গোপনীয় খবর যদি কেউ ছাপে বা যদি কেউ প্রচার করে, সে কিন্তু ইন্ডিয়ান মিলিটারি এজেন্সির কিন্তু র্যাডারে পড়ে গেল, ইন্টেলিজেন্স এজেন্সির র্যাডারে পড়ে গেল। এবার সেই কোথায় কি করছে না করছে তার আদ্য পান্ত সমস্ত একেবারে খবর নেবে। তুমি দেশের শত্রু নাকি বন্ধু, এবার প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আপনার। সুতরাং প্রত্যেকটা মিডিয়া এবং প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া, প্রত্যেকটা সমাজ মাধ্যমে যত চ্যানেল আছে, তাদেরকে দেখবেন এই নিয়ে টু শব্দটি কাটেনি, কেউ কাটবে না। আমার কাছে এত প্রশ্ন এসছে যে আজকে আমি এটা নিয়ে বলতে বাধ্য হলাম। আমি দেখুন ওপরে বলবো, ভেতরের ব্যাপার কিছু আমি বলতে পারবো না। তাতে যদি আপনারা কেউ না শোনেন, এখনই স্কিপ করে বেরিয়ে যান। আমি আউটলাইনটা বলছি। আউটলাইন যেটা হচ্ছে, মোহাম্মদ ইউনূস তিনি প্রথম যখন ঢাকায় এসেছিলেন, ঢাকায় এসে তিনি বড় বড় বাগতাল্লা দিয়েছিলেন 7 সিস্টার নিয়ে এবং সমুদ্রের আধিপত্য নিয়ে। উনি অনেক বড় বড় কথা বলেছিলেন, 7 সিস্টার অক্ষত থাকবে না, শান্তি থাকবে না, 7 সিস্টার নিয়ে প্রচুর কথা। তারপর মার্কিনী সৈন্যদের আপনার এখানে চট্টগ্রামে আনাগোনা, টার্কির সঙ্গে আপনাদের যোগাযোগ, বাংলাদেশের যোগাযোগ, সব মিলিয়ে ভারতবর্ষ একটু চিন্তিত ছিল। এখন তারপরে ভারতবর্ষ সেনাবাহিনী, ভারতবর্ষের সেনাবাহিনী যোগাযোগ করে আপনাদের মানে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে। সেখানে চিঠি দেওয়া হয় যে আমরা ভিজিট করতে যাব, আমাদের পারমিশন দেওয়া হোক। আমরা পারমিশন চাইছি, পারমিশন যদি না দেন তাহলে আমরা এমনিই যাব, পরের বারে আর পারমিশন চাইবো না এবং অন্য কোনো কথাও আমরা শুনবো না। আমরা শুধু দেখতে চাই কোথায় কি হচ্ছে, আইএসআই কোথায় ঘাঁটি করেছে, লালমনিরহাটে কি হচ্ছে, আমরা কক্সবাজার আর এতে কি হচ্ছে, এই সমস্ত অঞ্চল আমরা ঘুরে দেখতে চাই। এবং আইএসআই এর সঙ্গে আপনাদের সম্পর্ক কি, টার্কির সঙ্গে আপনাদের সম্পর্ক কি, সেগুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। এই আলোচনা করার তখন তো বাধ্য হয়ে মোহাম্মদ ইউনূস এই অনুমতিটা দিয়েছিলেন, হ্যাঁ আপনারা আসুন, আপনারা এসে আমাদের এখানে দেখে যান। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, ওই আমাদের কাগজে বেরোল না, তাহলে মোহাম্মদ ইউনূসকে বলবেন যে আমি ইন্ডিয়ান আর্মিকে আমি ডেকে পাঠিয়েছি, তারা এসে এখানে ঘুরে যাবে? কখনোই তিনি বলবেন না। ফলে আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান আর্মির লোকজন, ইন্টেলিজেন্সের লোকজন এসছে, তারা এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, কথাবার্তা বলছে, মন্তব্য করছে।
বৈঠক করে তারা চলেও গেল, কিন্তু ভেতরের খবর আপনিও জানতে পারলেন না, আর আমিও প্রকাশ করতে পারছি না। তার মানে এই নয় যে আমরা জানি না, সবাই সব জানে, কিন্তু কেউ আমরা প্রকাশ করব না। যদি ভালোই ভালোই সমস্যা মিটে যায় তাহলে বাড়াবাড়ি করার লাভ দরকার নেই, আর যদি ভালোই না মেটে তাহলে প্রেক্ষাপট ধরতে হবে। এটি হচ্ছে সরাসরি একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ওয়াকারুজ্জামান তিনি নড়ে চড়ে বসেছেন, কিন্তু এখন শোনা যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শামীম, তাকে তিনি এখন দায়িত্ব হস্তান্তর করেছেন। আনঅফিসিয়ালি শোনা যাচ্ছে, অফিসিয়াল খবর কিন্তু আমি জানি না এর কতটা সত্য কতটা মিথ্যে তা আমি জানি না। এটা কাল রাত থেকে এটা খুব চাউর হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল শামীম, মিজানুর রহমান শামীম, এরকম কিছু একটা নাম হবে, আমি পুরোটা জানি না। তো অনেক কিছু ঘটছে, পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে। এই যে গতকালকে জুলাই সনদ হলো না, সেখানে অনেক শুকনো মুখের দল দেখেছেন। তারা বুঝতে পারছে যে আমাদের সময় কিন্তু ঘনিয়ে আসছে। এই যে সনদ এই যেগুলো হচ্ছে, আপনারা লাফালাফি করছেন, এগুলো কোনো কাজে আসবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, এই সনদ কোনো কাজে লাগবে না। এখন টাইমটা এটা বাঁচলো কেন? ভারত, আপনাদের মনে আছে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি তিনি ভারতে এসেছিলেন। ভারতে এসে তিনি বিদেশ মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং ভারত তাদেরকে যথাসম্ভব সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে। ভারতবর্ষ বরাবরই আফগানদের বন্ধু। এখন ভারতবর্ষের প্ল্যান হচ্ছে আফগানিস্তানকে দিয়ে, মানে তালিবানকে দিয়ে পাকিস্তানকে আচ্ছা করে পেটাও। এরা এখন ডিউরাল লাইন, এই যে লাল দাগটা দেখছেন, এই ডিউরাল লাইন পেরিয়ে গিয়ে এরা এখন পাকিস্তানের মধ্যে ঢুকে পুরো হামলা চালাচ্ছে, বডিকে বডি ফেলে দিচ্ছে। তারপরে ভারত করেছে কি, একদিকে পাকিস্তানকে যুদ্ধে জড়িয়ে রেখেছে যাতে মাথাটা তুলতে পারে। এত সোলজার সারা দিনে যদি 70, 80, 120, 130টা করে সোলজার মারা যায়, একটা সোলজার তৈরি করতে গেলে মেহনত করতে হয়, যে সময় দিতে হয়, যে খরচা করতে হয়, সেই সোলজার যদি মারা যায় তাহলে তার মানে অবস্থা কতটা খারাপ হতে পারে। ঠিক এই সময়টাতে ভারত এই সুযোগটা নিয়েছে যে এখন যা করার করো, পাকিস্তান ওদিকে ব্যস্ত আছে। আর তার কি ব্যবস্থা করে রেখে দিয়েছে ওই গ্রিসকে দিয়ে। গ্রিসকে আপনারা কতটুকু খবর নিশ্চয়ই আপনারা জানেন, এইটুকু খবর নিশ্চয়ই আপনারা জানবেন, কতটুকু অল্পটুকু খবর হলেও জানবেন যে গ্রিস টার্কিকে লক্ষ্য করে গতকালকে 5টা মিসাইল মেরে দিয়েছে। এরদোগানের এখন পাগল করা অবস্থা, কারণ গ্রিসের সঙ্গে টার্কির একটা বরাবরের গন্ডগোল। এই টার্কি, ওদিকে আজারবাইজান, এটা হচ্ছে টার্কির বন্ধু হচ্ছে আজারবাইজান। আজারবাইজানকে ম্যানেজ করার জন্য আর্মেনিয়াকে সশস্ত্র করে রেখে দিয়েছে। এবার যদি আরো একটুখানি গন্ডগোল টার্কি পাকায়, তাহলে পরে এবার আর্মেনিয়াকে বলবে তুমি এবার আজারবাইজানকে অ্যাটাক করো। তার মানে টার্কি চারদিক দিয়ে ঘিরে গেল, পাকিস্তান চারদিক দিয়ে ঘিরে গেল, বাকি রইল কে? বাকি রইল ভারত। এইবারে ভারত বুঝে নেবে। আর আফগানিস্তানের ব্যাপারটা আমি বলি, আফগানিস্তান দীর্ঘদিন ধরে এরা লড়াই করে আসছে। আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করে কেউ জিতবে না, কোনোদিন জিততে পারেনি, কারণ এরা পাহাড়ি মানুষ, পাহাড়ে নুন রুটি খেয়ে থেকে যাবে, আপনি আমি পারবো না। এরা 40 বছর ধরে লড়াই করছে, এরা পস্তুন, এরা লড়াই করে আসছে, লড়াকু জান চলে যাবে তবু অস্ত্র ছাড়বে না। ওখানে মজিদ ব্রিগেড আছে, বিএলএ আছে, বিএলএফ আছে, টিটিপি আছে, সবাইকে এখন একত্র করে দিয়েছে তালিবান। এই তালিবানরা এখন সবাইকে একত্র করে দিয়ে আফগানিস্তান এপাশ দিয়ে মারছে, টিটিপি ওপাশ দিয়ে মারছে, বালুচ এপাশ দিয়ে মারছে, সব মিলিয়ে তাহি মধুসূদন অবস্থা। এই অবস্থায় একটা মিস অ্যাডভেঞ্চার পাকিস্তান করতে চাইবে, যাতে সেটা পূর্ব দিক দিয়ে না করতে পারে, আপনাদের দেশটা যাতে ধ্বংস না হয়, তার জন্য আমরা এখান থেকে ওখানে গিয়ে কি কি ইনস্টলেশন, কে কি বসিয়েছে না বসিয়েছে সেগুলো আমরা সমস্ত দেখে এসেছি এবং ছবি টবি তুলে এসেছি। এর বাইরে আর কি কথা হয়েছে, কি কি আছে না আছে, এগুলো আমাদের প্রকাশ করার কোনো অনুমতি নেই। আমি ওই যে বললাম, আপনারা গুগল সার্চ করুন, যদি একটা লাইন পান আপনারা এই ব্যাপারে, তাহলে আপনারা আমাকে ফোন করে আর কমেন্টে আচ্ছা করে গালি দিয়ে। যদি গুজবই ছড়ানো হতো তাহলে আমি অনেক কিছুই বলতে পারতাম। আর এই ডসিয়ারের ব্যাপারটা বলছেন তো,
এটাও কিন্তু দৃশ্যমান নয়। ডসিয়ে ডসিয়েটা হচ্ছে গোপন কূটনৈতিক চিঠির আদান প্রদান, সেটা এতটাই গোপনীয়, সেটা গোপনই থাকে। ডসিয়ের এসছে এই খবরটা আমরা পাবো, যেমন পাকিস্তান ডসিয়ের পাঠালে, আমেরিকাও ডসিয়ের পাঠায়, সব দেশই ডসিয়ের পাঠায়, ভারতও ডসিয়ের পাঠায়। ডসিয়ের এসছে এই খবরটা আমরা পাবো, কিন্তু ডসিয়ের ভেতরে কি আছে না আছে সেই খবরটা আমরা পাই না। হ্যাঁ, হয়তো 2-4 লাইন আউটলাইনটা আমাদের বলে দেয় যে এইটা হচ্ছে আউটলাইন আছে, যেটা আমাদের দেশের পক্ষে খারাপ হবে না, আমাদের দেশের পক্ষে ক্ষতি হবে না, সেই রকম একটা আউটলাইন তারা বলে দেয়। সেই অনুযায়ী কিন্তু আমি ওই ডসিয়ের ব্যাপারটা বলেছি। ভবিষ্যতে যখন সময় আসবে তখন এই সব ডসিয়ের যেমন প্রকাশ পায়, ক্লাসিফাইডটা যখন ডিক্লাসিফাইড হবে তখন আপনারা জানতে পারবেন। ফলে এখন আমায় গুজববাজ ট্যাগ দিয়ে লাভ নেই। আর এতদিন আমি যদি গুজব ছড়ানোরই হতো তাহলে পরে ইন্ডিয়ান আর্মির এই যে ঢাকায় উপস্থিত হওয়া, তাদের কাজকর্ম করা, সমস্ত কিছু নিয়ে অনেক কিছু ভিডিও আমি লম্বা 4-5টা ভিডিও এপিসোড করে দিতে পারতাম, কিন্তু আমি করিনি। যেটা বলা যায় না সেটা আমি করব না। আর আমি যখন বলি, নাম ধরে ধরে বলি, যদি কারোর আপত্তি থাকে তাহলে সে আমার দেশের লোক, সে আমার গলাটা টিপে ধরবে, কারণ তার নামটা আমি কোট করছি, তাকে জড়িয়ে দিচ্ছি। সুতরাং আমি যা বলি স্পষ্ট বলি, এবং সেটা আপনাদের মনে হয় এই মুহূর্তে তো হচ্ছে না, কারণ এই লোকটা বাজে কথা বলে যাচ্ছে, কিন্তু এগুলো পরে আপনার এই ফলটা পরে পাবেন। আমি বরাবরই বলেছি 2024-এর আগস্টে যা ছিল বর্তমানে কি তাই আছে? যদি একই রকম অবস্থা থাকতো তাহলে পরে আপনারা দেশে বাঁচতে পারতেন না।